this attack is something like Hamas style attack. Our response should be very, very appropriate. Something like what Israel, the way Israel responded. India should break Pakistan army's back and break Pakistan into four parts. কাশ্মীরের ঘটনার পর অপারেশন টিক্কা লঞ্চ করলো ভারতীয় সেনা। সৌদি আরব থেকে যখন ভারতবর্ষে নরেন্দ্র মোদী ফেরেন, তখন দিল্লি এয়ারপোর্টে একটি অত্যন্ত হাই ভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ মিটিং হয়। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, উপস্থিত ছিলেন এনএসএ চিফ অজিত দেভাল এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মিটিংয়ের পর সরাসরি সিদ্ধান্ত হয়, যেভাবে ওরা কাশ্মীরকে অশান্ত করেছে ঠিক সেভাবে আমরা এবার সন্ত্রাসবাদের মোকাবিলা করব। This attack is something like Hamas style attack on 7th October on Israel. It's not a coincidence that Asim Munir utters certain illogical words 2 days back, and such an attack takes place where religion is asked about every tourist and then asked to recite kalma, and if they refuse, so they are attacked. So I think our response should be very, very appropriate. Something like what Israel, the way Israel responded. I think Honorable Prime Minister has returned from Saudi Arabia. He's holding meeting. India will appropriately respond to Pakistan. This is basically unleashed by Pakistan Army. I have been saying these are SSG commandos of Pakistan Army. They are posing as terrorists, and they are undertaking this on the instructions of people from across. This is a well-planned attack. It's not a normal terrorist attack. এবং এরপরেই ভারতীয় সেনা অপারেশন টিক্কা লঞ্চ করেন এবং যার ঘণ্টাখানেকের মধ্যে দুজন সন্ত্রাসবাদীকে গুলি করে মারে ভারতীয় সেনা, যা ভারতীয় সেনা নিঃসন্দেহে এক বড় সাফল্য। প্রশ্ন উঠতে শুরু করে, কাশ্মীরে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পিছনে আসল দায়ী কারা? অনেকে বলেন, যদি লোকাল লেভেলে সাপোর্ট না থাকে তাহলে এই ধরনের ঘটনা তো হতে পারে না। মানে ধরুন, অনুপ্রবেশকারী যদি পাকিস্তান থেকেও আসে, পাকিস্তান থেকে আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের কোথায় এরা বাস করছেন, তাদেরকে অস্ত্র কারা সাপ্লাই করছে, কিভাবে এরা নেটওয়ার্ক বিল্ডিং করছে, এই পুরো অ্যাক্টিভিটিটাই তো গ্রাউন্ড লেভেলে সাপোর্ট ছাড়া হতে পারে না। ফলে কাশ্মীরের সাধারণ মানুষকেও অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত ভারতীয় একটা মানসিকতা এখানে দেখাতে হবে যদি ভারতবর্ষকে বাঁচাতে হয়। দেখুন, যতই ইন্টেলিজেন্স থাকুক, যতই ভারতীয় সেনা থাকুক, বিএসএফ থাকুক, সিআইএসএফ থাকুক, সব কিছু থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ যদি লোকাল লেভেলে তৎপর হয় তাহলে এদের কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। দিনের পর দিন পাকিস্তান কিন্তু বর্ডারে ক্রস ফায়ার ভায়োলেশন করেছে, এবং এই যে ক্রস ফায়ার বলুন এবং পরবর্তীকালে সিজ ফায়ার এগ্রিমেন্ট ভায়োলেট করেছে, সব মিলিয়ে আদতে ভারতের যে সেনারা দিনের পর দিন কাশ্মীরকে কিন্তু রক্ষা করেছে। কিন্তু এই পুরো কাজটাই কিন্তু থ্যাঙ্কসলেস একটা জব, কারণ দিনের শেষে দেখুন একটা ছোট্ট বিচ্যুতি এবং এত বড় ঘটনা ঘটিয়ে দিল এই সন্ত্রাসবাদী এই ধরনের মানুষগুলো। এই ঘটনার দায় যারা স্বীকার করেছে তার সঙ্গে সরাসরি পাকিস্তান যোগ কিন্তু স্পষ্ট হয়ে যায়। এই ঘটনার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি গোষ্ঠী। এই গোষ্ঠীর সংক্ষেপে নাম হলো টিআরএফ। এরা কিন্তু পাকিস্তান বেসড যে সংগঠন লস্কর-ই তৈবা তাদেরই একটি প্রক্সি গ্রুপ। এই লস্কর-ই তৈবা এরা কিন্তু দেশ বিদেশ আন্তর্জাতিক স্তরে নিষিদ্ধ একটি সংগঠন, এবং এই নিষিদ্ধ সংগঠনই এবার নাম পরিবর্তন করে একাধিক প্রক্সি গ্রুপ খোলার চেষ্টা করছে। এই প্রক্সি গ্রুপের নামই হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে নিজেদের দায় কিন্তু স্বীকার করেছে। Pakistan army's backbone is broken, and I appeal through your channel to all the Balochis, all the KPK people, Sindh people, and POK people to revolt against Pakistan Army's terrorist actions against you people. This is the moment you must declare independence, and India should break Pakistan Army's back and break Pakistan into four parts. লস্কর-ই তৈবা ইউএন ব্যান করেছে, ইউএসএ ব্যান করেছে, দেশ বিদেশের একাধিক রাষ্ট্র ব্যান করেছে। ফলে তারা এবার অভিনব উপায়ে এই ধরনের ছোট ছোট প্রক্সি গ্রুপ করে জেলা ভিত্তিক বা জায়গা ভিত্তিক তারা এই ধরনের অপারেশন করছে। এমনকি এই টিআরএফ কিন্তু সরাসরিভাবে অভিযোগের কেন্দ্রবিন্দুতে এনেছে লোকাল কিছু কভার তারা কিন্তু ভারতবর্ষ থেকে পেয়েছিল। অর্থাৎ অত্যন্ত ভয়ঙ্কর যে দৃশ্য, লোকাল সাপোর্ট
এইখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে গেছে এই পুরো ঘটনায়। সমস্যাটা হলো এই টিআরএফ এর জন্ম কখন হয়েছিল, এই টিআরএফ এর উৎপত্তি যখন হয়েছিল সেই সময়টা যদি আপনারা ম্যাচ করেন তাহলেই বুঝবেন এই ধরনের গোষ্ঠী সরাসরি ভারত বিরোধিতায় যুক্ত এবং গ্রাউন্ড লেভেলের সাপোর্ট কিন্তু এর সঙ্গে জড়িত আরো একবার এস্টাবলিশড হয়ে যায়। এই টিআরএফ এর জন্ম হয় অক্টোবর 2019 সালে। ঠিক 3 মাস আগে ফিরে যান, 5ই আগস্ট 2019-এ ভারত সরকার কাশ্মীরে 370 ধারা কিন্তু ইমপ্লিমেন্ট করে। অর্থাৎ ধরেই নেওয়া যায় 370 ধারা ইমপ্লিমেন্টেশনের পর এই ধরনের গোষ্ঠী নতুনভাবে কাশ্মীরে জন্মগ্রহণ করে এবং তাদের লক্ষ্যই হলো ভারতবর্ষের সরকার, ভারতবর্ষ এবং ভারতীয় নাগরিকদের বেছে বেছে হত্যা করা। এরা কি চাইছে এবার বোঝার চেষ্টা করুন। এই টিআরএফ এর দাবিটা হলো যেভাবে ভারত সরকার কাশ্মীরের নাকি ডেমোগ্রাফিক চেঞ্জ করছে। কিভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ করছে? কারণ ভারত সরকার কাশ্মীরকে ট্যুরিজম সেক্টরে অনেক উন্নত একটা মাধ্যম হিসাবে প্রজেক্ট করতে শুরু করে। এর জন্য নাকি ভারত সরকার 85,000 বাইরের রাজ্যের মানুষকে কাশ্মীরে জমি জমা ইত্যাদি কেনার জন্য ছাড়পত্র দেয়। এটা কিন্তু টিআরএফ এর দাবি, সরকারি দাবি। 85,000 সংখ্যাটা কতটা শিওর সের বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য নেই। টিআরএফ মনে করে এই ধরনের বাইরের রাজ্যের মানুষ যদি কাশ্মীরে জমি কেনে তাহলে কাশ্মীরের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, ধর্মীয় যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদগুলো মুছে যাবে এবং হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষের বসবাস কাশ্মীরে যদি হয় তাহলে কাশ্মীর এই বিশ্বের অন্যতম সেরা ট্যুরিজম হাবে পরিণত হবে, যা কিন্তু এই টিআরএফ চায় না। এমনকি ফরেন ইনভেস্টমেন্ট যেন না আসে তার জন্য কিন্তু টিআরএফ এর এই আন্দোলন। শুধু তাই নয়, টিআরএফ চেয়েছিল একটি আন্তর্জাতিক অ্যাটেনশন, যেন গোটা বিশ্ব তাদেরকে নিয়ে যেন আলোচনা করে। এমনকি এই কাশ্মীর শান্তিপ্রিয় একটা জায়গা, কাশ্মীরকে নিয়ে ইউএনএ বহুবার পাকিস্তান আলোচনা করলেও কাশ্মীরে এই ধরনের ঘটনা হতে পারে আমরা কিন্তু প্রায় ভুললেই গেছিলাম, ভুলতে শুরু করেছিলাম। এই যে ডিপ্লোম্যাটিক ন্যারেটিভ, এই ডিপ্লোম্যাটিক ন্যারেটিভটা কিন্তু বদলে দিতে চেয়েছে টিআরএফ। অর্থাৎ এরা চেয়েছে কাশ্মীরে যেন কোনো মানুষ না যায়, কাশ্মীরের ট্যুরিজম সেক্টর ঠিক যেমন ছিল ওই জায়গায় ফিরে যায়, যে হোমস্টেগুলো হয়েছিল সবকটা যেন বন্ধ হয়ে যায়, কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না, বিদেশি পর্যটক আসবে না, কাশ্মীর যেন শান্ত নিরিবিলি এক অন্ধকার গুহার মতো পড়ে থাকে দিনের পর দিন। এই টিআরএফ এর মোটিভ কিন্তু ছিল এটাই স্পষ্ট এবং এই ধরনের ইনভেস্টমেন্ট তারা কাশ্মীরে আনতেই চায় না, এ বিষয়ে কিন্তু সারা সরাসরি মুখ খুলেছে। পাশাপাশি এই ঘটনার কড়া নিন্দা করে যে জাপান, ইসরায়েল, ফ্রান্স, ইউএসএ, বিশ্বের একাধিক দেশ, আমি সব বিষয়ে এই বিষয়ে মানে একটি ভিডিও পরবর্তীকালে বানাবো। তবে ইন্টারেস্টিং বিষয় হলো ভারত সরকার এখন কি করবে। দেখুন, ভারত সরকার 2016 সালে উরির মতো সার্জিক্যাল স্ট্রাইক করেছে, পুলওয়ামা অ্যাটাক করেছে 2019 সালে। দুটো মাধ্যম কিন্তু সম্পূর্ণভাবে আলাদা ছিল। উরিতে ভারতের সেনারা যেরকম অপারেশন চালিয়েছিল তা ছিল সম্পূর্ণভাবে ল্যান্ড নির্ভর, আর 2019-এ সম্পূর্ণভাবে এয়ার স্ট্রাইক করেছিল ভারত সরকার। অর্থাৎ ভারত সরকার এই পুরো বিষয়টায় 100% কিছু হাটকে ভাবছে, এ একদম নিশ্চিত। অর্থাৎ সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার জন্য ভারত সরকার কিন্তু তোড়জোড় শুরু করেছে। তবে ইন্টারেস্টিংলি বিষয় হলো এর পরেও পাকিস্তান কিন্তু থেমে নেই এবং এই অপারেশন টিক্কার পর ভারত সরকারের সব থেকে বড় সাফল্য, দুজন সন্ত্রাসবাদীকে ভারতের সেনারা কিন্তু একদম শেষ করলো, যা কিন্তু আন্তর্জাতিক স্তরেও সব থেকে বেশি আলোচনার বিষয়বস্তুতে চলে এসছে। কাশ্মীরের বারামুল্লা যে ডিস্ট্রিক্ট আছে সেখানে ফের একবার অনুপ্রবেশের ঘটনা ঘটতে শুরু করেছিল এবং পাকিস্তান আর্মির সহায়তায় এই টিআরএফ এর লোকজন ফের একবার পাকিস্তানে ঢুকছিল। অর্থাৎ তারা আরো অনেক বড় প্ল্যান করছিল। এই ঘটনায় কিন্তু পরিষ্কার, শুধুমাত্র 26 থেকে 30 জনকে হত্যা করেই তারা থামতে চায়নি, তারা আরো কিছু লোক পাকিস্তান থেকে ঢোকাচ্ছিল, যা আজকে ভারতীয় সেনারা কড়া হাতে দমন করে এবং বারামুল্লা নামক জায়গায় নাইট সার্ভেলেন্সের সময় এই ধরনের দুজন ব্যক্তিকে গুলি করে শেষ করে দেয় ভারতীয় সেনা। এবার সমস্যাটা হলো এর পরে গ্রাউন্ড লেভেল সাপোর্ট নিয়ে ভারত সরকার কি ভাবছে। দেখুন, যতই আপনার সেনাবাহিনী থাকুক, যতই আপনার সিআইএসএফ থাকুক, বিএসএফ থাকুক, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে কাশ্মীরের প্রত্যেকটা নাগরিককেও ভারতের সহায়তা করতে হবে, না হলে কিন্তু ভারত সরকারের যে সুরক্ষা তাও কিন্তু বড় বিপর্যয়ের মুখে চলে আসবে। তবে অপারেশন টিক্কার পর দুজন এই ধরনের সন্ত্রাসবাদীকে শেষ করা অন্তত সন্ত্রাসবাদীদের কাছে করা একটা বার্তা যে ভারতবর্ষকে ঢুকে যদি এইভাবে অশান্ত করো, আমরাও কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না এবং এরপরে আরো বড় সড় ধামাকার জন্য তোমরা তৈরি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও। এ বিষয়ে আরো আপডেট আসবে, আমি আপডেটেড ভিডিও আবার নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল।
ধন্যবাদ।